স্বাগত নিউজ 24 সংবাদে। সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। আগামী নির্বাচনকে দেশের ইতিহাসের সবচেয়ে ঝুঁকিপূর্ণ নির্বাচন হিসেবে দেখছে নির্বাচন কমিশন। তাই নিরপেক্ষতা, পেশাদারিত্ব ও নৈতিকতা বজায় রেখে কর্মকর্তাদের নির্বাচনী দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। একই সঙ্গে এবার নির্বাচনী ব্যয় কমানোরও সর্বাত্মক চেষ্টা করছে কমিশন। কমছে নির্বাচনী বুথের সংখ্যা। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এরই মধ্যে ঘোষণা করা হয়েছে রোডম্যাপ, ডিসেম্বরে হবে তফসিল। সব মিলিয়ে জোরে সোরে এগুচ্ছে কমিশনের নির্বাচনী প্রস্তুতি। জাতীয় নির্বাচন সামনে রেখে এবার 2 দিনব্যাপী কোর প্রশিক্ষকদের প্রশিক্ষণ শুরু করল কমিশন। শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। এবার সব মিলিয়ে 10 লাখ জনবলকে প্রশিক্ষণ দেবে কমিশন। ব্যয় হবে 100 কোটি টাকা। এ সময় নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ জানান, নির্বাচনী ব্যয় কমানোর চেষ্টা করছে কমিশন। সে কারণে কমানো হচ্ছে নির্বাচনী বুথের সংখ্যা। আমরা মিতব্যয়িতার পথে হাঁটছি। প্রায় 49,000-এর বেশি বুথের সংখ্যা কমানো হয়েছে। 49,000 বুথ কমানো মানে হচ্ছে প্রায় 1.5 লক্ষ নির্বাচন কর্মকর্তা কমানো হয়েছে, তথা প্রায় 100 কোটি টাকা খরচ বাঁচানো হয়েছে। কিছু নতুন আইনের সংশোধন এসছে, নতুন কিছু নীতিমালা হয়েছে। এইগুলি সম্পর্কে আমরা ভালো করে আইডিয়া নেব, যাতে ফিল্ডের জনগণকে বুঝাতে পারি। আগামী নির্বাচনকে দেশের ইতিহাসের সবচেয়ে ঝুঁকিপূর্ণ নির্বাচন হিসেবে দেখছেন আরেক নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। ত্রয়োদশ নির্বাচন, বাংলাদেশের ইতিহাসে যতগুলো নির্বাচন হয়েছে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হবে, এতে কোনো সন্দেহ নেই। কোন পক্ষকে বলবো যে লিভিং প্লেইং ফিল্ড, যা আমার উপর সংবিধান কর্তৃক, আইন কর্তৃক যে ক্ষমতা প্রয়োগ করা হয়েছে, যে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই দায়িত্বটাকে আইনানুগভাবে প্রয়োগ করা। সংসদ নির্বাচনে এআই ও সোশ্যাল মিডিয়ার নতুন নতুন চ্যালেঞ্জ সম্পর্কে সবাইকে সতর্ক করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। প্রফেশনালিজম এন্ড নিউট্রালিটি যাতে ইনশিওর হয়, এটা আপনারা মেসেজ করবেন। আর আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, নৈতিকতাকে যেটা এফেক্ট করতে পারে না, সেটা এডুকেশনও না, ট্রেনিংও না। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে কমিশন সব পদক্ষেপ নেবে বলেও জানান সিসি। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। যথাসময়ে নির্বাচন না হলে ক্ষতিগ্রস্ত হবে জাতি। এতে আবারও ফিরে আসতে পারে ফ্যাসিবাদ, এমন শঙ্কা করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে রক্তাক্ত জুলাই শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বলেন, উদারপন্থী রাজনীতিকে সরিয়ে উগ্রপন্থীর রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠা করার ষড়যন্ত্র চলছে। বিএনপি মহাসচিব আরও বলেন, রাজনৈতিক মহলে মত দ্বিমত থাকবে, তবে নির্বাচন নিয়ে ভিন্ন মতের কারণে জনগণ বিভ্রান্ত হচ্ছে। সংস্কার নিয়ে কয়েকটি রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করছে বলেও অভিযোগ করেন তিনি। আজকে যদি নির্বাচন বন্ধ করা হয় বা নির্বাচন না হয়, তাহলে এই জাতি প্রচন্ড রকমের ক্ষতিগ্রস্ত হবে এবং ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা অনেক বাড়বে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি, আর এই নির্বাচনের মধ্য দিয়েই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। বরিশালে সকালে জেলা শিল্পকলা একাডেমিতে কুটির শিল্প মেলা উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি। ফেব্রুয়ারিতে হচ্ছে নির্বাচনের ব্যাপারে আলাপের কিছু নয়, সবাই নির্বাচনের অপেক্ষায় আছে। ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রবর্তিত হবে, বাংলাদেশের মানুষ তাদের মনের কথাগুলো বলতে পারবে। প্রধান উপদেষ্টা প্রতিশ্রুতি ভঙ্গ করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন, যা সুষ্ঠু নির্বাচনকে ভণ্ডুল করার নীল নকশা, এমন মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। শুক্রবার সকালে কুমিল্লার কালীবাজার ইউনিয়নের নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। মোহাম্মদ তাহের বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে জামায়াতের কোনো আপত্তি নেই। 15 ফেব্রুয়ারি নির্বাচনের জন্যই প্রস্তুতি নিচ্ছেন তারা। তবে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য কিছু বিষয়ে সুরাহা হওয়া খুবই জরুরি, এমন মন্তব্য করেন তিনি। গতকালের যে পথ নকশা দিয়েছে, আমরা মনে করি এটা নির্বাচন ভণ্ডুল করার জন্য একটি নীল নকশা।
এটা আমরা হতে দেব না। আমরা এই নির্বাচন কমিশন সরকারকে বাধ্য করব যে চার্টার রিফর্ম চার্টারের মাধ্যমে, পিআরের মাধ্যমে আগামী নির্বাচন হতে হবে এবং সেটা বাধ্য করা হবে। ছুটির দিনে ডাকসু নির্বাচনে চলছে ঢিলে ঢালা প্রচারণা। চতুর্থ দিনে লিফলেট নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা। ডাকসু ও হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নিজের ব্যালট নম্বরের সাথে পরিচয় করিয়ে দেয়াই যেন এখন মুখ্য উদ্দেশ্য তাদের। 9 সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য এই নির্বাচনকে ঘিরে প্রার্থীরা ভোটারদের কাছে তুলে ধরছেন নিজেদের ইশতেহারও। আচরণবিধির ব্যাপারে সক্রিয় ও কঠোর ভূমিকায় রয়েছে নির্বাচন কমিশন গঠিত টাস্ক ফোর্স। এদিকে আজ আনুষ্ঠানিকভাবে নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ। ডাকসু হচ্ছে শিক্ষার্থীদের অধিকার আদায়ের একটি প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে অংশগ্রহণ করা মানে হচ্ছে আমি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থী আছে তাদের প্রতিনিধিত্ব করা। ঠিক তেমনই হচ্ছে বাংলাদেশে দেখা যায় যে বাংলাদেশে আমরা যে গণতান্ত্রিক উপায়ে বাংলাদেশের সকল মানুষের প্রতিনিধিগুলো আসে আমাদের যে অধিকার আদায় করে, ঠিক এরকম হচ্ছে আমি বলতে পারি যে এটা হচ্ছে একটা মিনি সংসদ। ভোট অবশ্যই শিক্ষার্থীরা তাদেরকেই দিবেন যারা তাদের যে নিত্য নৈমিত্তিক সমস্যাগুলো, ওই সমস্যাগুলো সব থেকে বাস্তব এবং আপনার ভালো সমাধান দিতে পারবেন। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কথা বলছেন ছাত্র দলের জিএস প্রার্থী। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। শহীদুল্লাহ হলে এসে জানতে পারলাম একটি ছাত্র সংগঠনের মনোনীত প্যানেল তারা কিন্তু ইতোমধ্যে কলম বিতরণ করেছে এবং চকলেট বিতরণ করেছে। আমরা এগুলোকে এক সেন্সে সাধুবাদ জানাই যে শিক্ষার্থীদেরকে একটা আমরা যাচ্ছি প্রচারণা করতে, আমরা তো কিছু গিফট দিতেই পারি, তাদেরকে ভালোবেসে চকলেট দিতেই পারি, কিন্তু এটা তো ভাই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। আরেকটি বিষয় আপনি জানেন, আমি এই আজকে শহীদুল্লাহ হলে নামাজ পড়লাম, এটা সায়েন্সের শিক্ষার্থীরা এই হলে নামাজ পড়ে থাকে, এই হলে অবস্থান করেন। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সায়েন্সের হলগুলায় কিন্তু অবস্থা খুব বেশি ভালো না। সায়েন্সের যে ডিপার্টমেন্টগুলো রয়েছে এখানে কিন্তু আপনার বেশিরভাগই থিওরিটিক্যাল পড়াশোনা হয়, কিন্তু আমরা দেখছি যে ল্যাবগুলো রয়েছে এই ল্যাবগুলোয় আধুনিক যন্ত্রপাতি নেই, আধুনিক সুযোগ সুবিধা নেই। আজকে সায়েন্স রিলেটেড যে সাবজেক্টগুলো রয়েছে আমরা দেখছি আমাদের সমুদ্র থেকে তেল সহ বিভিন্ন খনিজ উৎপাদন যখন উত্তোলন করা হয় বাইরের দেশের এক্সপার্টাইজ আনা হচ্ছে, কিন্তু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সায়েন্স বিভাগের শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে যদি আমরা স্কিলড করতে পারতাম, আমরা যদি থিওরিটিক্যাল থেকে মোর দ্যান থিওরিটিক্যাল থেকে আমরা একটি স্কিল বেসড পড়াশোনার দিকে তাদেরকে আওতাভুক্ত করতে পারতাম, সেক্ষেত্রে কিন্তু এই এক্সপার্টাইজ আমাদের বিশ্ববিদ্যালয় থেকেই গড়ে উঠত। এই জন্য আমি চাবো, আপনারা জানেন যে বিভিন্ন সফিস্টিকেটেড যে সায়েন্সের কাজগুলো সেইগুলো কিন্তু করানো হয় বাইরের দেশে এক্সপার্ট দিয়ে। সুতরাং আমরা চাইবো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সকল শিক্ষার্থী গ্রাজুয়েশন কমপ্লিট করে তারা যেন দক্ষ জনসম্পদে রূপান্তরিত হয়, এই ধরনের কিছু ইনিশিয়েটিভ আমরা নিতে চাই। আমরা এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ জাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে আজ বিকাল 4টায়। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এরপরই প্রচারণা শুরু করবেন প্রার্থীরা। এর আগে 27 আগস্ট বাতিল হওয়া 20 জন প্রার্থীর মধ্যে 15 জন নির্বাচন কমিশনের কাছে আপিল করলে রায়ের মাধ্যমে সবাই প্রার্থিতা ফিরে পান। জাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 11 সেপ্টেম্বর। এই নির্বাচন ঘিরে সরগরম ক্যাম্পাস। রাকসু নির্বাচন নিয়ে বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না। নির্বাচন ও মনোনয়ন ফর্ম বিতরণে একের পর এক সময়সীমা পরিবর্তন এবং প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার না করায় বিতর্ক আরও বাড়ছে। ছাত্রদল ও ছাত্র শিবির মুখোমুখি অবস্থান নেওয়ার পাশাপাশি ছাত্র সংগঠনের নেতারা নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে নির্বাচন কমিশনের দাবি, রাকসুর গঠনতন্ত্র অনুযায়ী সব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মতিউর বর্তুচের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রাকসু নির্বাচনে ভোটের তারিখ পেছানো ও মনোনয়ন ফরম বিতরণের সময়সীমা বাড়ানো নিয়ে আবারও মুখোমুখি অবস্থানে বিভিন্ন ছাত্র সংগঠন, স্বতন্ত্র প্রার্থী ও নির্বাচন কমিশন। পাল্টাপাল্টি অভিযোগে একে অপরকে দায়ী করছেন তারা। সেই সাথে প্রার্থীরা প্রশ্ন তুলছেন নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে। তবে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার করার দাবি উঠলেও তা করতে নারাজ নির্বাচন কমিশন। এমন বাস্তবতায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার দাবি শিক্ষার্থীদের। আমরা ভোট দিতে পারবো এবং প্রথম হিসেবে নবীন হিসেবে ভোট দেওয়া একটা আনন্দের ব্যাপার। প্রথমবার ভোট
তা আমার একটু আগ্রহ তো প্রত্যেকেরই আছে, আমরা প্রত্যেকেই ভোট দিতে চাই। এদিকে মনোনয়ন ফরম বিতরণ ও নির্বাচন পেছানোর ঘোষণায় ক্ষুব্ধ ছাত্র শিবির। আর প্রথম বর্ষের শিক্ষার্থী সহ সবার অংশগ্রহণ নিশ্চিত করার দাবি ছাত্র দলের। সবচেয়ে বড় যেটা সমস্যা এখানে হয়েছে সেটি হলো এই নির্বাচন কমিশন। আমাদের দাবি থাকবে রাকসু উৎসবমুখর করার জন্য যে যে প্ল্যান দরকার তার আগে করুক, তারপরে যেন রাকসু হয়। রাজনৈতিক ছাত্র সংগঠনের প্রভাবে নির্বাচন কমিশন নিরপেক্ষতা হারাচ্ছে এমন অভিযোগ স্বতন্ত্র প্রার্থী ও শিক্ষার্থীদের। পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে বলেও মনে করছেন তারা। সাধারণ শিক্ষার্থীদের কাছে তারা কি কোনো কথা বলছে? এটা আমার প্রথম প্রশ্ন। সাধারণ শিক্ষার্থীর সাথে কথা না বলে পিছানো হয়েছে। রাকসুর যে নমিনেশন ফর্ম তোলার ডেট সেটা এক্সটেন্ড করা হয়েছে, সেই দিন আমরা তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়েছি। তবে নির্বাচন কমিশনের দাবি রাকসুর গণতন্ত্র অনুযায়ী নিরপেক্ষতা বজায় রেখে নির্বাচন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। 24-25 শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাদের ভোটার তালিকায় ইনক্লুড করা হবে কিনা এই নিয়ে কমিশনে দীর্ঘ আলোচনা হয়েছে। তো সেই ক্ষেত্রে সর্বশেষ সিদ্ধান্ত যেটা হয়েছে যে আসলে তাদেরকে ইনক্লুড করা সম্ভব হচ্ছে না। এর আগে রাকসু নির্বাচন কমিশন ভোটের নির্ধারিত তারিখ পরিবর্তন করে 28 সেপ্টেম্বর করেছিল, কিন্তু সেই দিন মহাষষ্ঠী পূজা থাকায় সে তারিখও সমালোচনার মুখে পরিবর্তনের উদ্যোগ নিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী সহ 16 জনের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠিয়েছেন আদালত। শুক্রবার তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে ঢাকার মহানগর হাকিম সারাহ ফারজানা হক এই আদেশ দেন। সকালে 16 জনকে আদালতে হাজির করা হয়। আদালতে কয়েকজন আসামির পক্ষে আইনজীবী দাঁড়ালেও লতিফ সিদ্দিকীর পক্ষে কেউ ছিলেন না। গতকাল হট্টগোলের মুখে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী সহ 16 জনকে একটি আলোচনা সভা থেকে হেফাজতে নেয় পুলিশ। উভয় পক্ষের বক্তব্য শ্রবণান্তে উনি সন্তুষ্ট হয়ে এই আসামিদেরকে সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। 31 ডিসেম্বরের মধ্যেই গুম হওয়া ব্যক্তিদের তালিকা প্রকাশ করবে গুম কমিশন। পাশাপাশি গুম প্রতিরোধে সুনির্দিষ্ট আইনেরও প্রস্তাব করা হয়েছে। গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য নূর খান লিটন বলেন, এসব গুমের ঘটনার পেছনে বিগত সরকারের শাসনামলে গোয়েন্দা সংস্থাগুলো জড়িত ছিল, যেখানে 10,000 টাকা থেকে 120 কোটি টাকার লেনদেনের তথ্যও পেয়েছে তারা। তবে সরকার পতনের 1 বছরেও গুম ব্যক্তিদের খোঁজ না পাওয়ায় সরকারকেই দুষছেন স্বজনরা। নাইম আলজিকোর রিপোর্ট। মিনু আক্তার 2013 সালে গুম হন তার স্বামী আব্দুল কাদের মাসুম, যার খোঁজ এক যুগও পাননি তিনি। বাবার অপেক্ষায় 3 বছরের মেয়ে এখন পড়ে 8ম শ্রেণীতে। তাদের প্রিয় মানুষটির কি হয়েছে তা জানতে এখনো প্রশ্ন তাদের চোখে মুখে। এই 12 বছর আজকে আজও আমি আমার মেয়ের প্রশ্নের উত্তর দিতে পারি না যে আম্মু আমার আব্বু কি অপরাধ ছিল যে নিয়ে গেছে, যে আমার স্বামীর সাথে কি হয়েছে আমি জানতে চাই। একই সময়ে গুম হন ছাত্রদলের এক নেতা খালেদ হাসান সোহেল। তার স্ত্রীর মুখে স্বামী হারানোর বেদনা। তারও জিজ্ঞাসা কি হয়েছে তার স্বামীর। আমার স্বামীকে যারা এভাবে আমার কাছ থেকে, আমার সন্তানের কাছ থেকে 12টা বছর দূরে সরা রাখছে, তাদের প্রত্যেকের আমি বিচার চাই। একইভাবে বিগত সরকারের শাসনামলে হারিয়ে গেছেন বিএনপির নেতা ইলিয়াস আলী, বরিশালের মোহাম্মদ শফিকুল্লাহ মোনায়েম, গাজীপুরের হাসান খান, মোহাম্মদ চৌধুরী আলম সহ 1700-র বেশি মানুষ, যাদের খোঁজ পেতে এখনও নিজেদের কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছে মায়ের ডাক নামে সংগঠন। তারা বলছে গুম কমিশনের প্রস্তাবিত আইন মোটেও তাদের বিচার দিতে পারবে না। গুমের ভিকটিমদের সাথে আলোচনার সাপেক্ষে সেই আইনটা এখনো পর্যন্ত ইফেক্টিভভাবে প্রণয়ন করা যায় নাই, এবং যেইটার আলোচনাটায় আসছে যে আইনটা, সেইটা কখনোই গুমের ক্ষেত্রে ন্যায় বিচার আনার মতো যোগ্য আইন হচ্ছে না। এদিকে গুম সংক্রান্ত কমিশন বলছে আয়নাঘরে শুধু পুরুষ নয়, নারীদের ওপরও চালানো হয়েছে অমানবিক নির্যাতন। রাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো গুম হওয়া ব্যক্তিদের জনপ্রতি হাতিয়ে নিয়েছে 10 থেকে 120 কোটি টাকা পর্যন্ত। কমিশনের দাবি 1837টি অভিযোগ জমা পড়লেও বাস্তবের সংখ্যা অনেক বেশি। আতঙ্ক না কাটায় এখনো বহু মানুষ অভিযোগ করছেন না বলে জানায় কমিশন। এই বছরের ডিসেম্বরের মধ্যে আমরা আমাদের কাজ গুটিয়ে ফেলতে পারবো এবং যারা ফিরে আসেনি
তাদের ব্যাপারে আসলে কি ঘটেছে এইটার একটা ধারণা আমরা দিতে পারবো, এবং যারা এই মানুষগুলোকে তুলে নিয়েছে রাস্তা থেকে, বাড়ি থেকে, অফিস থেকে, তাদের একটা বড় অংশ চিহ্নিত হবে। কমিশনটির এই সদস্য বলেন, প্রস্তাবিত আইন পাশ হলে এবং তার যথাযথ প্রয়োগ করা গেলে ভবিষ্যতে বন্ধ হবে গুমের মতো এমন সব ঘটনা। বিগত সরকারের আমলে গুম হওয়া অসংখ্য মানুষের ভিড়ে কিছু মানুষ ফিরে এলেও অধিকাংশ মানুষেরই এখন পর্যন্ত ফেরা হয়নি। সেই সমস্ত মানুষগুলোর কি হয়েছে তা জানতে এখনও পরিবারগুলো মুখিয়ে আছে সরকারের দিকে। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। অব্যবস্থাপনায় থমকে গেছে যশোরের বর্জ্য ব্যবস্থাপনা তৈরি দেশের প্রথম পাইলট প্রকল্প। 4 বছর আগে 22 কোটি টাকা ব্যয় নির্মিত দেশের প্রথম বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্টের গত 4 বছরে কোটি টাকা খরচ করে জৈব সার উৎপাদন হয়েছে মাত্র 10 লাখ টাকার। ময়লা প্রক্রিয়াকরণে চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানের ভূমিকা না থাকায় চরমে উঠেছে জনভোগান্তি। তবে দায় নিতে চায় না অভিযুক্ত বর্জ্য ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ও পৌর কর্তৃপক্ষ। বুলবুল শহীদ খান হিমেলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রাচীন পৌরসভা যশোরের নাগরিক সেবার অন্যতম সংকট বর্জ্য ব্যবস্থাপনা। শহর জুড়ে ডাস্টবিন ছড়িয়ে ছিটিয়ে থাকলেও ময়লা আবর্জনা পরিষ্কার হয় না নিয়মিত। বর্জ্য ব্যবস্থাপনার জন্য 2018 সালে একটি প্ল্যান্ট স্থাপন করে পৌরসভা কর্তৃপক্ষ। পচনশীল বর্জ্য দিয়ে তৈরি হবে জৈব সার ও বায়োগ্যাস। প্ল্যান্টের বিদ্যুৎ চাহিদাও পূরণ হওয়ার কথা সেই বায়োগ্যাস থেকেই। ইতিমধ্যে দেখা গেছে যে স্টেট লিমিটেড তাদের কিছু ত্রুটি বিচ্যুতি আমাদের কাছে ধরা পড়ছে। আমরা তাদেরকে চিঠি দিয়েছি, সেগুলো সংশোধন করে অতি শীঘ্রই তারা যেন বা আমাদের পরিষেবার নিয়ম অনুযায়ী তারা ময়লার বিষয়ে কাজ করে। তবে স্থানীয়দের অভিযোগ, অব্যবস্থাপনার কারণে প্রকল্পের সুফল পাচ্ছে না পৌরবাসী। ময়লা আবর্জনা জমে দূষিত হচ্ছে পরিবেশ। ময়লাগুলো না নেওয়ার কারণে পুরো পাহাড় জমে গেছে। 7 দিনে 10 দিনে একবার ময়লা নেয় কি নেয় না এরকম একটা অবস্থা। লিজ গ্রহীতা প্রতিষ্ঠান দায় স্বীকার করে জানায়, তাদের সাথে চুক্তিবদ্ধ সার কোম্পানি চাহিদা অনুযায়ী পৌরসভার বর্জ্য গুরুত্ব পায়নি। পৌরসভা এখন যে গার্বেজগুলো কালেক্ট হচ্ছে সেটা এনজিওদেরকে হ্যান্ড ওভার করছে। এনজিও বলতে বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যক্তি উদ্যোগে ওনারা এসে রাত্রেও ময়লা আসে যত্রতত্র ফেলে। আমরা পৌরসভাকে চিঠি দিই, এইটার জন্য আপনি তো তাও ওখানে গেছেন নাকি, তাই না? আর ওখানে আমি কাজ করি, ওই পানিটা জমে থাকলে তো আমার জন্য বেশি প্রবলেম। অনিয়মের বিষয়ে প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়েছে বলে জানিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ। পৌরসভার যিনি মেয়র মহোদয় ছিলেন, ওনার সময় পৌরসভার মাসিক সভায় অনুমোদন করে এরকম একটা চুক্তি করেছে। এটা আমি নিজেও দেখেছি। এটাও তারাও যদি এরকম তাদের কাজের যদি এরকম থাকে, তাহলে তাদের চুক্তি বিষয়টা নিয়ে আমরা ভাববো। ভোগান্তি থেকে মুক্তি চায় যশোর পৌরসভার লাখো মানুষ। বর্জ্য ব্যবস্থাপনায় যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বরিশালের মুলাদিতে বাবার নির্দেশে ভাইয়ের 2 চোখ তুলে নেয়ার মর্মান্তিক ঘটনার মূল হোতা স্বপন ব্যাপারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি আসামিরা পলাতক রয়েছে, তাদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। সাইফুর রহমান মিরনের রিপোর্টে বিস্তারিত। আপন 2 ভাই মিলে আরেক ভাইয়ের 2 চোখ তুলে নেয়ার মর্মান্তিক দৃশ্য ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। বরিশাল জেলার মুলাদি উপজেলার নাজিরপুর ইউনিয়নের সাহেবেরচর গ্রামের ন্যাক্কারজনক ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীর ছেলে জানায়, আপন ভাই রোকন ব্যাপারীর কাছে গচ্ছিত 35 লাখ টাকা ও 20 ভরি স্বর্ণালঙ্কার ফেরত চাইতে যান তার বাবা রিপন ব্যাপারী। এক পর্যায়ে রোকন ও স্বপন 2 ভাই মিলে তার বাবা রিপনকে মারধর করে এবং 2 চোখ তুলে নেয়। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা জাতীয় চক্ষু ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। তার 2 চোখে আঘাত ছিল এবং আরো কিছু শারীরিক আঘাত ছিল, যেমন মাথায়, হাতে, অন্যান্য জায়গায়। তবে আমরা আমাদের চোখের যে পার্টটা সেটা দেখেছি, চোখে দেখেছি যে ইনজুরি কারণে চোখ তুলে ফেলার চেষ্টা হয়েছে এবং চোখটা ওখানে আর নেই। এ ঘটনায় বুধবার রাতে মামলা দায়ের করেছে পরিবার। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের। গ্রামে নেওয়ার পরে ওই যে রাত্রে 2:30-3টার দিকে আর কি প্রথমে বাইটা বাবাকে প্রচন্ড পরিমাণ মারছে, পিটাইছে, পরবর্তীতে আর কি 2টা চোখ উঠাই দিছে। আইনের হাতে দিত, আইন বুঝতো, কিন্তু এখানে এরা কি করছে এখন যে তার হাত, পাও এবং 2টা চোখ তাও তারা
তারা নিয়ে গেছে। এখন এরে নিয়ে আমি জীবনে কিভাবে বাঁচব, কি করবো, এরে নিয়ে আমি এরে কিভাবে বাঁচাবো, এটা আমি সরকারের কাছে বিচার চাই। ঘটনার মূল হোতা স্বপন ব্যাপারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। এই মামলা 8 জন আসামি, আমরা প্রধান আসামিকে গ্রেপ্তার করেছি। অপর আসামি যে 7 জন রয়েছে তাদেরকে গ্রেপ্তারের জন্য আমাদের একাধিক টিম মাঠে অভিযান পরিচালনা করছে। ঘটনার পর থেকে বাকি আসামিরা পলাতক রয়েছে। রিপনের 2 চোখ নষ্ট হয়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। সাইফুর রহমান মিরন, নিউজ 24, বরিশাল। সিন্ডিকেটের কারণেই কাঁচা বাজারে আগুন জ্বলছে, অভিযোগ করছেন ক্রেতা বিক্রেতা সবাই। ছুটির দিনে রাজধানীর বাজারে গিয়ে দেখা গেছে সপ্তাহের ব্যবধানে চড়া দামের তালিকায় যুক্ত হয়েছে আরও কয়েকটি সবজি। কাঁচামরিচ, বেগুন, টমেটোর দাম আকাশ ছোঁয়া। চালের দাম চূড়ায় উঠেছে অনেক আগেই। সেখান থেকে গত সপ্তাহে কেজিতে কমেছে মাত্র 1 থেকে 1.5 টাকা। সিন্ডিকেটের দৌরাত্ম্য কমাতে প্রতিশ্রুতির ফুলঝুরি পুরনো খবর, কিন্তু বাজারে গিয়ে ছিঁড়েচাপটা মানুষকে পকেট নিয়ে স্বস্তিতে ফেরানোর নামগন্ধও নেই। চড়া দামের তালিকায় ফিরেছে আরো কয়েকটি সবজি। কাঁচামরিচ, বেগুন ও টমেটোর দাম আকাশ ছোঁয়া। কাঁচামরিচের কেজি 170 থেকে 180 টাকা, বেগুন 160, টমেটো 150-র আশেপাশে। করলা 100, ঢেঁড়স ও কাঁকরোল 80 টাকা কেজি। ক্রেতা বিক্রেতা সবারই অভিযোগ চলছে সিন্ডিকেটের দৌরাত্ম্য। ডিফারেন্স 10-20 টাকা 5 টাকা বাড়তে পারে, কিন্তু ডিফারেন্সটা কেন হইব? অবশ্যই সিন্ডিকেট কাজ করে। মালের দাম বেশি না, গোল বেগুন তারপরে 200 টাকা কেজি আসলে, এখন একটু কমছে। লাম্বা বেগুন 80 টাকা 100 টাকা কেজি। দিন দিন তো সবজির দাম বেড়েই চলেছে, কমতেছে না। তো এটা তো যারা ব্যবসায়ী করে তাদের ভিতরে সিন্ডিকেটটা চলে, আর সিন্ডিকেটের জন্যই তো সব জিনিসের দাম বাড়তেছে। বাজারে চালের দাম এখনো বাড়তি। গত সপ্তাহে মিনিকেট চালের দাম কেজিতে কমেছে মাত্র 1 থেকে 1.5 টাকা, বিক্রি হচ্ছে 72 থেকে 80 টাকা দরে। খেতেও হবে প্লাস মেনটেনও করতে হবে, সব বাড়তি আয় তো আর নাই। ছেলে মেয়ে সংসার খাওয়া দাওয়া সবকিছু ম্যানেজ করে নিয়ে চলতে হয়। এখন কম খাওয়া শিখে গেছি, ঠিক আছে, কম খাওয়ার চেষ্টা করতেছি। দাম বেড়েছে মাছ ও মুরগিরও। ব্রয়লার মুরগি বিক্রি 180 থেকে 185 টাকা কেজি, আর সোনালী মুরগি বিক্রি হচ্ছে 270 টাকায়। সোনালী মুরগির দাম 270 টাকা কেজি, আর ব্রয়লার মুরগির দাম 185 টাকা কেজি। গেছে বাজার থেকে এই বাজারের দাম, ব্রয়লার মুরগির দাম একটু বাড়ে গেছে, আর সোনালী মুরগির দাম আগের মতন আছে। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। চট্টগ্রাম বন্দরের নানা উদ্যোগের পর জাহাজ জট নিরসন হলেও খালাসে ধীরগতির কারণেই বাড়ছে কন্টেইনার জট। তবে বন্দর কর্মকর্তারা বলছেন বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং স্বাভাবিক রয়েছে। নিলামযোগ্য কন্টেইনার ইয়ার্ডে পড়ে থাকা এবং রেল যোগে ঢাকা আইসিডিতে যথাসময়ে কন্টেইনার পাঠাতে না পারায় বন্দরে এমন ভয়াবহ জটের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। নয়ন বড়ুয়া জয়ের ধারাবাহিকের 3য় পর্ব আজ। গেটিতে জাহাজ বেড়ানোর জন্য সপ্তাহখানেক অপেক্ষায় থাকা যেন নিয়মে দাঁড়িয়েছিল চট্টগ্রাম বন্দরে। তাতে জাহাজ আসার পরও পণ্য হাতে পেতে ব্যবসায়ীদের অপেক্ষা করতে হতো। তবে বন্দরের নানা উদ্যোগের কারণে জাহাজ জট কমলেও উল্টো ইয়ার্ড থেকে পণ্য সরবরাহ কমায় বাড়ছে কন্টেনার জট। বিপাকে ব্যবসায়ীরা। বন্দরে যদি এরকম পরিস্থিতি হয় তাহলে আমাদের যেই পোশাক শিল্পের বাইরেরা বাংলাদেশে ফিরে এসছে, অনেক বেশি অর্ডার দেওয়ার জন্য চিন্তা করছে, সে জায়গা একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। আমরা বলেছি যে আর কিছু করতে হবে না। এনবিআর কর্তৃপক্ষ যে নির্দেশনা দিয়েছে যে ডুয়েল ডেলিভারিটা করার জন্য, সেই ডুয়েল ডেলিভারিটা যদি অব্যাহত থাকে তাহলে জট আর থাকবে না। বন্দর কর্তৃপক্ষ বলছে বন্দরে জমে থাকা কন্টেনারের পরিমাণ 46,000 TEUs এর বেশি হলেও কন্টেনার ধারণ ক্ষমতা বর্তমানে 59,000 TEUs এ উন্নীত হওয়ায় তেমন অসুবিধা হচ্ছে না। আমাদের বেশ কিছু পুরাতন ইয়ার্ড, যেমন অকশন ইয়ার্ড, XY শেড ইয়ার্ড এবং অন্যান্য কয়েকটা ইয়ার্ড আমরা ইতিমধ্যে এগুলা অর্ডার এসছে, এগুলা অলরেডি কার্যক্রম চালু হয়েছে। সেই হিসেবে আমাদের ক্যাপাসিটি এখন 59,000 এবং আরও কিছু ইয়ার্ড সংরক্ষণ এবং মেরামতের পর্যায়ে আছে, সেগুলা হলে আমাদের আরও 2-3 হাজার বেড়ে যাবে। তবে বন্দরের সক্ষমতা আরও বাড়ানোর তাগিদ ব্যবসায়ীদের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। ইউক্রেনে আবারও ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে 21। ক্ষতিগ্রস্ত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটিশ কাউন্সিলের অফিসও।
এর জেরে রুশ রাষ্ট্রদূতকে তলব করেছে যুক্তরাজ্য আর নতুন নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছে ইইউ। এ ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষুব্ধ হলেও আশ্চর্য নন বলে জানিয়েছে হোয়াইট হাউস। বৃহস্পতিবার ভোরে ভয়াবহ ড্রোন আর ক্ষেপণাস্ত্রের আঘাতে আবারও কেঁপে ওঠে ইউক্রেনের রাজধানী কিয়েভ। 2022 সালের পর এটিকে দ্বিতীয় বৃহত্তম হামলা বলে উল্লেখ করেছে দেশটির সরকার। হামলার লক্ষ্যবস্তু করা হয় কিয়েভের প্রাণকেন্দ্রে থাকা আবাসিক এলাকা, যেখানে ক্ষতিগ্রস্ত হয় ইউরোপীয় ইউনিয়ন এবং ব্রিটিশ কমিশন কাউন্সিলের মতো গুরুত্বপূর্ণ বিদেশি দপ্তর। নিজেদের কাউন্সিল ভবন ক্ষতিগ্রস্ত হওয়ায় তীব্র প্রতিবাদ জানিয়েছে যুক্তরাজ্য। বেসামরিক নাগরিকের ওপর এই হামলাকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে তলব করা হয়েছে রুশ রাষ্ট্রদূতকে। এই ঘটনায় ক্ষুব্ধ ইউরোপীয় ইউনিয়নও। ইইউ প্রধান উর্সুলা ভন ডার লেন রুশ প্রেসিডেন্ট পুতিনকে অবশ্যই শান্তি আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। সেই সাথে মস্কোর বিরুদ্ধে আরো কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। আমরা শীঘ্রই কঠোর নিষেধাজ্ঞার 19তম প্যাকেজ নিয়ে আসব এবং এর সমান্তরালে আমরা ইউক্রেনের প্রতিরক্ষা ও পুনর্গঠনের অবদান রাখার জন্য রাশিয়ার জব্দ করা সম্পদ নিয়ে কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। এদিকে দীর্ঘদিনের এই যুদ্ধে এমন হামলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষুব্ধ হলেও অবাক হননি বলে জানিয়েছে হোয়াইট হাউস। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। অনূর্ধ্ব 17 সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা জয়ের মিশনে আজ ভুটানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এই ম্যাচের আগে রিকভারি সেশন করেছে লাল সবুজের মেয়েরা, তবে দিন শেষে জয় চায় বাংলাদেশ। ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বেলা 3টায়। ভুটানের মাটিতে ভুটানকে হারানো যে খুব সহজ নয় তা আগে থেকেই জানেন নারী ফুটবলাররা। তারপরেও সাফের প্রথম ম্যাচে স্বাগতিকদের হারিয়ে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। মুখোমুখি দ্বিতীয় দেখাতেও ভুটানকে কোনো ছাড় দিতে চান না তারা। নারীদের কোচ জানান ভুটানের সাথে জিততে মুখিয়ে আছে লাল সবুজের নারীরা। নেপালের সাথে অলরেডি ম্যাচে আমরা ভালো একটা জয় নিয়ে মাঠ থেকে এসেছি। ভুটানের সাথে খেলা, তো আশা করছি আর একটা জয় নিয়ে মাঠ থেকে আসবো ইনশাল্লাহ। ভুটানের সাথে জিতলেও পরের ম্যাচে ভারতের সাথে কঠিন পরীক্ষার জন্য প্রস্তুত বাংলাদেশ। ছোটখাটো যে প্লেয়ারদের ইনজুরি ছিল এটা আলহামদুলিল্লাহ রিকভারি হয়ে উঠেছে। আজকে স্টিচিং করেছি, বিকেলে আইস বাতের ব্যবস্থা ছিল, ওটা করা হয়েছে। ভালো খেলে জয় নিয়ে মাঠ থেকে আসতে চাই। শুক্রবার বিকেল 3টায় মুখোমুখি হবে দুই দল। সুখন সরকার, নিউজ 24। স্কুল মাঠ থেকেই আগামী দিনের সাকিব তামিমকে তুলে আনবে বিসিবি, এমনটাই বলেছেন ক্রিকেট বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। চট্টগ্রামে রিজিওনাল টি20 স্কুল টুর্নামেন্ট উদ্বোধন করে বুলবুল জানান সারা দেশে এমন আয়োজন করবে বিসিবি। ক্রিকেটের যাত্রা যেন থমকে গেছে। গত 10 বছরে জাতীয় দল ছাড়া আর কোনো দিকেই নজর দিতে ব্যর্থ হয়েছে বিসিবি। তবে প্রেক্ষাপট পাল্টে গেছে 5 আগস্টের পর। বিশেষ করে দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম দায়িত্ব নেয়ার পর থেকে সারা দেশে ছড়িয়ে দিচ্ছেন ক্রিকেট। দীর্ঘদিনের অপেক্ষার পর চালু হয়েছে রিজিওনাল ক্রিকেট। চট্টগ্রামে রিজিওনাল টি20 টুর্নামেন্টের মধ্য দিয়ে নতুন সাকিব তামিম খোঁজার মিশনে নেমেছে বিসিবি। আমিনুল ইসলাম বুলবুল বলেন, স্কুল মাঠ থেকেই আগামী দিনের সাকিব তামিমকে খুঁজে বের করবেন তারা। ঢাকা, সিলেট, রাজশাহী, বরিশাল, খুলনা, এখানে আমরা এই সাকসেস স্টোরিটা বলবো। আর যদি স্পন্সরশিপ নাও পাই, আমরা যত ছোট আকারেই হোক আমরা ইভেন্টটা করব। আইসিসিতে দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা এখন দেশের ক্রিকেটে ছড়িয়ে দিচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল। তার সাথে কাজ করছেন আকরাম খান, নাজমুল আবেদিন ফাহিম সহ আরো অনেকে। ইন্ডিভিজুয়াল ইজ নট ইম্পর্টেন্ট, আমাদের ক্রিকেট ইজ ইম্পর্টেন্ট। আমরা একটা ক্রিকেটের যে একটা প্ল্যান থাকবে, কে আসলো কে গেল ডাজন্ট ম্যাটার অ্যাট অল। এখানে পেপার থাকবে, ক্রিকেটাররা খেলবে, ক্রিকেটাররা ভালো পারফর্ম করবে, কর্মকর্তারা তাদের সেরাটা দিবে এখানে। সো এখানে কোনো দের ইজ নট পার্সোনাল কিছু নেই, কে থাকলো কে না থাকলো, দ্যাটস কমপ্লিটলি ইম্যাটেরিয়াল। আগামী দিনের তারকা তৈরি করতে হলে দেশের আনাচে কানাচে ক্রিকেট ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা বিসিবির প্রেসিডেন্টের। সুখন সরকার, নিউজ 24। এই ছিল নিউজ 24 সংবাদে। ধন্যবাদ সবাইকে।